নমস্কার, ঋতিকের সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের স্পেশাল এপিসোডে 90 দশকের সবচেয়ে প্রচলিত টিভি ধারাবাহিক শক্তিমানের নতুন আপডেট নিয়ে আপনাদের জানাবো। শুনতে পাওয়া যাচ্ছে যে শক্তিমান অর্থাৎ মুকেশ খান্না নিজেই জানিয়েছেন ইন্ডিয়ান সুপারহিরো শক্তিমান এখন হলিউড স্টাইলে সম্পূর্ণ মুভি আকারে আসতে চলেছে। এটা শুনে আপনাদের মনে হয়তো এই প্রশ্নগুলি জাগছে, খবরটা কি সত্যি? মুকেশ খান্নার যোগদান থাকবে কি এতে? আর তিনি কাকে এজ এ শক্তিমান হিসেবে সাজেস্ট করতে চলেছেন? নাকি শেষ পর্যন্ত মুকেশ খান্নাই পুনরায় শক্তিমান রূপে আসতে চলেছেন? আপনাদের সব প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 90 দশকের বাচ্চাদের সুপারহিরো শক্তিমান। বাচ্চারা এত পাগল ছিল শক্তিমানকে নিয়ে যে একদিন স্কুল ছুটি করে দিত, কিন্তু শক্তিমান দেখা বন্ধ করতো না। এখন যারা বড় হয়েছেন তাদের সেই সময় শক্তিমান ফেভারিট ছিল, কিন্তু এখনকার খুব কম বাচ্চারাই শক্তিমান সম্বন্ধে জানেন। কিন্তু মুকেশ খান্না চান শক্তিমান ইন্ডিয়ার ফার্স্ট সুপারহিরো যেন এই নতুন জেনারেশনের কাছে লুপ্ত না হয়ে যায়। হ্যাঁ, সেজন্য তিনি শক্তিমান রিটার্নস কনসেপ্ট নিয়েছেন, যেখানে শক্তিমান একটি মুভি আকারে আসতে চলেছে। শুনুন মুকেশ খান্নার বয়ানে। I am happy doing this Drishtata. I am happy coming back as Shaktiman. I am happy in spite of people asking Shaktiman. তাহলে বন্ধুরা বুঝতে পারছেন শক্তিমান রিটার্নস আসছে। যেহেতু 20 বছর পর আবার শক্তিমান নিয়ে কাজ শুরু হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু নতুন কনসেপ্ট থাকবে সিনেমাতে। কিন্তু এর কাস্টিংয়ের জন্য স্টার বা হিরোর নাম ঘোষণা করা হয়নি, তাই এখন এটাই দেখার আছে হিরো হিসাবে কাকে নেওয়া হবে। এখন এই বিষয়ে খুব শুধু গসিপ শোনা যাচ্ছে। শক্তিমান এই বিষয়ে হারে বলেছেন, और मैंने ओपनली कहा था कि ना शाहरुख, ना अजय देवगन, ना अक्षय, ना टाइगर श्रॉफ कैन बिकम शक्तिमान, बिकॉज जो फेस चाहिए शक्तिमान का वो इनमें से किसी के पास। তবে শক্তিমান রিটার্নসে শক্তিমান কে হবেন? হয় মুকেশ খান্না নিজেই শক্তিমান হবেন, নয়তো এই কনসেপ্টের হিসাবে তিনি একজন অ্যাক্টর খুঁজছেন যিনি কিনা শক্তিমানের আদর্শবান চরিত্রের সাথে সাথে হলিউডের সুপার হিরো আয়রন ম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক এদের তুলনায় কোনো দিক দিয়েই যেন ছোট মনে না হয়, কারণ শক্তিমান হলো ইন্ডিয়ান সুপারহিরো। তবে কে হবে এই জেনারেশনের শক্তিমান? সোশ্যাল মিডিয়া জগৎ থেকে উঠে আসছে অনেক বড় বড় স্টারদের নাম। এর মধ্যে প্রথমেই রয়েছে রণবীর সিং এর নাম, রয়েছে টাইগার শ্রফ, অক্ষয় কুমার, রণবীর কাপুর, অজয় দেবগন এর মতো হিরোদের নাম। मैंने शक्तिमान इसलिए अच्छा बना क्योंकि मेरे अंदर से निकला है। তবে এটা শোনার পর মনে হচ্ছে তিনি নিজেই এই রোলটি করবেন, কারণ যেমন তিনি বলেছেন, শক্তিমান ক্যারেক্টার আমার ভেতর থেকে বার হওয়া, আমারই সৃষ্টি। আমি এমন কাউকে পাচ্ছি না যার মধ্যে শক্তিমান রিটার্নস কনসেপ্টটা খাপে খাপ খাবে। खुद करेंगे। साहब किसने कहा आपको मैंने इसको बिठाया? मेरे ऑफिस में आया था, वी एंजॉयड योर कंपनी, इज अ टेरिफिक एक्टर, टेरिफिक एनर्जी है, बट शक्तिमान कौन बनेगा वो मैं डिसाइड करूंगा, एक्टर नहीं। देखो प्रोड्यूसर कास्टिंग करता है, एक्टर प्रोड्यूसर की कास्टिंग नहीं करता। मेरे ऑफिस में आ गया बोलो मुझे शक्तिमान बनना है, इज नॉट अलाउड, बट आई रिस्पेक्टेड। बहुत बहुत आज भी उसके अंदर बहुत जील है, वो बनना चाहता है, बट आप बोलो वो बड़ा एक्टर है। साहब शक्तिमान के लिए बड़ा छोटा एक्टर नहीं चाहिए, शक्तिमान के लिए फेस चाहिए। शक्तिमान के लिए सिर्फ लगना चाहिए कि शक्तिमान है। पृथ्वीराज चौहान क्यों नहीं लगे अक्षय कुमार, क्यों नहीं लगे? आप बताइए मेरे को। विग नहीं लगा, कुछ नहीं कर दिया, मूछ लगा दिया, ऐसा नहीं होता है साहब। पृथ्वीराज चौहान का मतलब एक गेट होता है कि ये पृथ्वीराज चौहान। आपको गेटअप लेना चाहिए। सर किसको देखते हैं आप? किसके लिए? शक्तिमान के। मैं आपको बना देता हूँ, आइए मेरे ऑफिस में, चलिए। মুকেশ খান্না কেন এমন কথা বলেছেন তা বোঝার জন্য আপনাদের তার অ্যাক্টিং ক্যারিয়ার সম্বন্ধে জানা দরকার। কিভাবে তার মাথায় শক্তিমান কনসেপ্টটি আসলো? दुनिया की हर चीज बदल सकती है मगर राय बहादुर महेंद्र प्रताप सिंह की जबान नहीं बदल सकती। এখন আমরা শক্তিমান অর্থাৎ মুকেশ খান্নার
অ্যাক্টিং ক্যারিয়ারের উত্থান পতনের কাহিনী জানবো তার জীবনীর মধ্যে দিয়ে জিগজ্যাগভাবে প্রবেশ করার মাধ্যমে। মুকেশ খান্নার জন্ম 23শে জুন 1958 মহারাষ্ট্রের বোম্বেতে হয়েছিল। তার পিতার নাম ছিল মুলকরাজ খান্না আর মাতার নাম ছিল রানী খান্না। মুকেশ খান্নার পড়াশোনা বোম্বেতেই হয়েছিল। মুকেশ খান্না ল নিয়ে পড়ার সময় থিয়েটারের দিকে ঝুঁকতে থাকেন। এর জন্য তিনি পুনে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। এই সময় নাসিরুদ্দিন শাহ ও শক্তি কাপুরের মতো ক্যারেক্টাররা তার ক্লাসমেট ছিলেন। মুকেশ খান্নার সবসময় মনে হতো অ্যাক্টিংয়ে সবথেকে প্রয়োজনীয় ফ্যাক্টর হলো আওয়াজ। এজন্য তিনি ভয়েসের দিকে খুব নজর দেন। আর তিনি একমাত্র অভিনেতা যিনি তার আওয়াজ উৎকৃষ্ট করতে আলাদাভাবে কোর্স করেন। আর এর ফলও দেখা যায়। कि इज्जत पर लगे दाग को धोने के लिए खून टपकाओ नहीं, खून बहा दो। বড় ভাই বেদ খান্না মুকেশ খান্নাকে তার ফিল্মে ডেবিউ করার সুযোগ দেন। ফিল্মটির নাম ছিল ইনসান। কিন্তু মুকেশ খান্না কখনোই চাচ্ছিলেন না সে তার ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকুক, আর তাই তার নিজের ক্ষমতায় হিরো হওয়ার জন্য বেরিয়ে পড়েন। অনেক অডিশন দেওয়ার পর মুকেশ খান্না অ্যাক্টিংয়ের জন্য প্রথম মুভি সাইন করেন, যার নাম ছিল খুনি। তিনি খুবই খুশি ছিলেন যে বলিউডে ডেবিউ করতে যাচ্ছেন, কিন্তু শুটিং চলাকালীন ডাইরেক্টরের মৃত্যু হয়ে যায়, যার জন্য সিনেমাটি মাঝখানে আটকে যায়। এরপর তিনি একটি সিনেমাতে কাজ পান যার নাম রুহি। আর এইভাবেই 1981-তে রুহি সিনেমা দিয়ে মুকেশ খান্না তার ফিল্মি ক্যারিয়ার শুরু করেন। কিন্তু এই ফিল্মটি তেমন কামাল করতে পারেনি, তাই ফ্লপ হয়ে যায়। এরপর 1982-তে আসে ওয়াক্ত কে শাহজাদে, কিন্তু এটিও ফ্লপ হয়ে যায়। মুকেশ খান্না কাজ পেতে থাকেন। তার লম্বা চেহারার জন্য তাকে অমিতাভ বচ্চনের সাথে তুলনা করা হতে থাকে। তারপর প্রচুর অ্যাড পেতে থাকেন। এই সময়কার অনেক টিভি অ্যাডে দেখা যাচ্ছিল তাকে। सिर्फ 3 रुपए 75 पैसे में। এই সময় বলিউডে মমিতা বচ্চন একটি বড় নাম হয়েছিল। সস্তার চক্করে মুকেশ খান্নার ডাইরেক্টররা মুকেশ খান্নাকে দিয়ে এমন সব রোল করাচ্ছিলেন যেগুলি অমিতাভ বচ্চন আগেই করে ফেলেছেন, যা জনতা নোট করতে থাকে। এক সময় বলতে থাকে মুকেশ খান্না হলেন অমিতাভ বচ্চনের কপি। वैसे अंदर की बात है माँ, घंटी उधर भी बजी हुई है। লোকজন তাকে গরিবের অমিতাভ বচ্চন বলে আখ্যা দেন। अरे क्यों इन गरीबों को महलों के ख्वाब दिखा रहे हो? 1983 साले মুকেশ খান্নার সিনেমা আসে দর্দে দিল, যেখানে তার ক্যারেক্টারটি অমিতাভ বচ্চনের মুকদ্দর কি সিকান্দারের কপি ছিল। মুকেশ খান্না ভালো অভিনয় করা সত্ত্বেও এটি ফ্লপ হয়ে যায়। এরপর 1984-তে আসে ক্যাপ্টেন ব্যারি, এটিও মার খায়। তারপর আসে মুঝে কসম হ্যায়, এটিও খুব খারাপভাবে ফ্লপ হয়। মুকেশ খান্না এর উপর অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট হওয়ার এমন ট্যাগ লাগে যা সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর ভালো ডাইরেক্টররা তার সাথে কাজ করতে চাইছিলেন না। 2 বছর কোনো কাজ পাচ্ছিলেন না। তারপর তিনি সেই টিভি সিরিয়ালে কাজ পেলেন যার নাম শুনলেই কানে সে এই ধ্বনি বাজতে থাকে। তার মহাভারতে কাজ করাও একটি স্মরণীয় ঘটনার মতো। তিনি ঘরে খালি বসেছিলেন আর হিরো না হওয়ার দুঃখ করছিলেন। আর এর মধ্যেই তার দেখা হয় গুপি পেন্টারের সাথে। কি চিনতে পারছেন না? আরে ইনি মহাভারতের শকুনি ছিলেন। তিনি মহাভারতের কাস্টিং ডাইরেক্টরও ছিলেন। তিনি মুকেশ খান্নাকে মহাভারতে কাজ করতে জিজ্ঞাসা করেন। মুকেশ খান্না যেন কাজ করার খিদে নিয়ে ঘুরছিলেন। জবাবে তিনি সাথে সাথে হ্যাঁ বলেন। যখন বি.আর. চোপড়া জিজ্ঞাসা করলেন তুমি মহাভারতের কোন চরিত্রটি করতে পছন্দ করবে, মুকেশ খান্না মনে মনে কর্ণ বা অর্জুনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছিলেন, কিন্তু বি.আর. চোপড়া তাকে দুর্যোধনের চরিত্র দিতে যাচ্ছিলেন। মুকেশ খান্না নেগেটিভ চরিত্র করতে মানা করে দেন আর বলতে থাকেন विलन नहीं कर सकता क्योंकि मेरे अंदर से विलन नहीं निकला। विलन मेरे को मारेगा, मैं टर्न करूंगा। अब बोले कम करो, मैंने कहा कम नहीं करूंगा। এরপর তাকে দ্রোণাচার্যের চরিত্র দেওয়া হয়। তখন মুকেশ খান্নাকে দ্রোণাচার্যর জন্য তৈরি করা হচ্ছিল। এই সময় ভীষ্ম চরিত্রের জন্য বিজেন্দ্র ঘাটকে ফাইনাল করা হয়েছিল, কিন্তু শেষ সময় বিজেন্দ্র ঘাটকে ভীষ্ম চরিত্র করতে মানা করে দেন। বি.আর. চোপড়া টেনশনে পড়ে যান। তিনি মুকেশ খান্নাকে ভীষ্মের
গেট আপে তৈরি করতে বলেন। আর যখন মুকেশ খান্না ভীষ্ম পিতামহর গেট আপ নিয়ে ডায়লগ বলেন, धृतराष्ट्र धृतराष्ट्र क्या तुमने ये निर्णय ले लिया है कि तुम हस्तिनापुर का विनाश किए बिना नहीं रहोगे? তখন সকলেই চমকে গেলেন। আর বিআর চোপড়া তাকে দেবব্রত অর্থাৎ ভীষ্ম চরিত্রের জন্য পারফেক্ট মেনে নিলেন। আর এইভাবে মুকেশ খান্না হয়ে গিয়েছিলেন মহাভারতের ভীষ্ম পিতামহ। মুকেশ খান্না ভীষ্ম পিতামহ চরিত্রে এমন ভাবে অভিনয় করেছেন, সব হিরোদের অভিনয় তার কাছে কম মনে হতে লাগছিল। আর যে সফলতা তিনি সিনেমাতে খুঁজছিলেন তার চেয়ে বেশি তিনি ভীষ্ম চরিত্র করে পেয়েছিলেন, যখন তিনি ভীষ্ম রূপে মহাভারতে গর্জন করতেন। ये मेरी अखंड प्रतिज्ञा है। তখন সকলে তার ফ্যান হয়ে গিয়েছিল। সবার কাছে সেটি একটি আদর্শ চরিত্র হিসেবে মানতে লাগছিল। মহাভারত যে তাকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, তাকে এত মান সম্মান দিয়েছে যে মুকেশ খান্না ভীষ্ম চরিত্রে আটকে থেকে গেলেন। আর এটাই তার জীবনের অংশ ভাবতে লাগলেন। भड़काओ अपने मित्र दुर्योधन को ना भड़काओ। তিনি তার ভীষ্ম চরিত্র থেকে বার হতে পারলেন না। তিনি মহাভারতের যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেটি তার বাস্তব জীবনে করে দেখিয়েছেন। ফলস্বরূপ তিনি এখনো বিয়ে করেননি। এমনকি তিনি তার নিজস্ব কোম্পানির নামও ভীষ্ম ইন্টারন্যাশনাল রেখেছেন। এরপর তিনি আরেকটি ভক্তি সিরিয়াল বিশ্বামিত্র মুনি রোল করেছেন, সেটিও খুব চর্চিত হয়। এইসব সিরিয়ালের পর তিনি আরেকবার সিনেমাতে ফিরে যান, কিন্তু এইবার তিনি হিরো নয়, একজন অ্যাক্টর রূপে আবির্ভূত হন আর সাইড রোল করতে থাকেন। 1991 রিলিজ হয় ফিল্ম। আর এই মুভিতে মুকেশ খান্না দিলীপ কুমারের পুত্রের অভিনয় করেন, কিন্তু এটি তেমন নজরে আসেনি। এরপর 1991তেই আরেকটি ফিল্ম রিলিজ হয়েছিল সগন্ধ, যেখানে অক্ষয় কুমার তার বলিউড ডেবিউ করেছিলেন। আর এখানে মুকেশ খান্না হিরোইনের তার চরিত্রে অভিনয় করেছিলেন। टूटे हुए शीशे नहीं जुड़ते चौधरी। इसी तरह इज्जत भी टूट कर नहीं जुड़ती। আর এমন অভিনয় করেছেন সকলে মজে গিয়েছিলেন। ফিল্মটিতে মুকেশ খান্নাকে ঠাকুরের চরিত্রে খুব মানিয়েছিল, আর তিনি ভালোবাসার নতুন ভাষা দেন। प्यार करना अगर पाप नहीं होता तो दुनिया में औरतों के लिए पर्दा नहीं होता और लोग अपने घरों की दीवारें ऊंची नहीं करते। प्यार अगर पाप नहीं होता तो तुम उसे छुप कर नहीं करते। 1992তে মুকেশ খান্না একটি মাল্টি স্টারার সিনেমাতে কাজ করেন যার নাম তেহেলকা, যেখানে অমরিশ পুরীর ফেমাস ডায়লগ ছিল, कभी रॉन्ग नहीं होता। ফিল্মটিতে মুকেশ খান্না একটি আর্মি অফিসারের রোল করছিলেন, আর ছোট্ট এই রোলটি দিয়ে আবার দর্শকের মন জিতে নিলেন। मरे एक सिपाही की मौत क्या इसके भी हकदार नहीं? ফিল্মটি অনেক হিট হয়েছিল, আর এর কিছু গান আজও লোকজনের ফেভারিট লিস্টে দেখা যায়, বিশেষ করে এইটি। जो बीत गया है वो अब दौर ना आएगा। এরপর তিনি আরেকটি মাল্টি স্টারার সিনেমাতে কাজ করেন যার নাম ইয়ালগার। আর এই ফিল্মটিতে তিনি তার থেকে 20 বছরের বড় ফিরোজ খানের পিতার রোল করেন। ফিল্মটিতে তিনি দাড়ি লাগাতে মানা করেন, আর এর জন্য সকলে তার মজাক করেন। তিনি কোনো দিক থেকেই ফিরোজ খানের পিতা মনে হচ্ছিলেন না। এরপর আসে ফিল্ম মেরি আন, যেটি ফ্লপ হয়েছিল। এই বছরই আরেকটি ফিল্ম কুন্দনতে তিনি ধর্মেন্দ্রের সাথে কাজ করেন, যেই তিনি অমরিশ পুরীকে বলেন, शट अप, गेट आउट मत बोलना आगे। এরপর আসে ফিল্ম রানী মহারানী, যেখানে মুকেশ খান্না প্রথমবার একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেন। ভালো অভিনয় করা সত্ত্বেও ফিল্মটি চলেনি, কারণ ফিল্মটি মুকেশ খান্নার বর্ষায় ছিলই না। तुमने हमारे मन का बोझ हल्का कर। এরপর অজয় দেবগনের সাথে তিনি একটি ফিল্মে কাজ করেন যার নাম শক্তিমান। ফিল্ম তো হিট হয়নি, বরঞ্চ ফিল্ম এর টাইটেল মুকেশ খান্নার খুব পছন্দ ছিল, আর এখান থেকেই তার মাথায় শক্তিমান জায়গা করে নেয়। ফিল্মটিতে তিনি শক্তিমান অর্থাৎ অজয় দেবগনের পিতার রোল করেন, আর পরে তিনি শক্তিমানের পিতা হন এবং নিজেও শক্তিমান হন। इसलिए अच्छा बना क्योंकि मेरे अंदर से निकला है। 1994 তাকে একসাথে অনেকগুলি ফিল্মে দেখা যায়, যেমন এর মধ্যে আগ আন্ধি और তুফান, এটি ফ্লপ হয়েছিল। এরপর আসে आओ प्यार करे, এখানে হিরো ছিলেন সৈফ আলী খান, আর মুকেশ খান্নার চরিত্রটি আলাদা চমকায়। এরপর অক্ষয় কুমার সঞ্জয় দত্তের সাথে আসে ফিল্ম আমানত, আর এই ছবিতে মুকেশ খান্নার ডায়লগ খুব হিট হয়। जिस दिन तुम्हारी जेब में नोट नहीं होंगे तुम्हारी ये दोस्त। এরপর আরেকটি মাল্টিস্টারার ফিল্ম আসে যার নাম বেতাজ বাদশা, আর এই ফিল্মে তার মুখোমুখি হয় রাজকুমারের সাথে। এরপর আসে
ফিল্ম মোহব্বত কি আরজু। আর এই ফিল্মে মুকেশ খান্নার দমদার আওয়াজ এমন কামাল করে দেয় যে সকলে তাকে রাজকুমারের সাথে তুলনা করতে থাকেন। मोटर मैकेनिक, तुम एक मामूली से मोटर मैकेनिक से शादी करना चाहती हो? ফিল্মের ডায়লগ খুব হিট হয়েছিল, বিশেষ করে এটা। दुनिया की हर चीज बदल सकती है मगर राय बहादुर महेंद्र प्रताप सिंह की जबान नहीं बदल सकती। এরপরে অনেক ফিল্মে তাকে দেখা যায় কিন্তু কোনো ছবি হিট হতে দেখা যায়নি। 1995-তে তিনি একটি ফিল্মে অভিনয় করেন যেখানে ববি দেওয়াল ও টুইঙ্কেল খান্না উভয় তাদের বলিউড ডেবিউ করছিলেন আর দুজনে একে অপরকে যেন বলতে থাকে हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ। ফিল্মটির নাম হলো বরসাত আর এই ফিল্মে মুকেশ খান্না ববি দেওয়ালের পিতার রোল করছিলেন। 1996-এ ফিল্ম আসে হুকুমনামা, যেখানে প্রথমবার মুকেশ খান্না একজন রোমান্টিক হিরো রূপে দেখা গিয়েছিল। কিন্তু কি কিসমত, এই ফিল্মটাও ডিজাস্টার ছিল, কারণ मैं कोई रोमांटिक रोल नहीं कर सकता हूँ क्योंकि वो मेरे अंदर से नहीं निकलेगा। এই বছরই আবার একবার রাজকুমারের সাথে তাকে দেখা যায়। ফিল্মের নাম ছিল জবাব। এই ফিল্ম মুকেশ খান্না নিজের অ্যাক্টিং দিয়ে রাজকুমারকে শুধু টক্করই দেয়নি, অনেক সিনে তিনি রাজকুমারের থেকেও বড় মনে হচ্ছিল। इतनी कीमत चाहिए तुम्हें उस हरामजादे को मेरी सुमन से दूर रखने के लिए? ये गाली तुमने हमें दी है। এরপর আসে ময়দানে জং, পাথরিলা রাস্তা, পান্ডাব, নজরকে সামনে ও পুলিশওয়ালা গুন্ডা। একের পর এক সব ডিজাস্টার হয়। 1996-তে একটি ফিল্ম আসে রাজা। এই ফিল্মের যত প্রশংসা করি ততই কম। ফিল্মটি দারুণ চর্চিত হয়েছিল। এর মধ্যে মাধুরী দীক্ষিত, সঞ্জয় কাপুর মেন লিডে ছিল। ফিল্মটির গান সুপারহিট ছিল। আর মুকেশ খান্নার কাজ দেখার মতন ছিল। এই ছবিটি ওনার সঞ্জয় কাপুরের ভালোবাসার জন্য নেওয়া টেস্ট আশ্চর্য রকম ছিল। जिसके लिए तो अपने पुरखों की मर्यादा और सम्मान को कुचल कर जा रही है, पूछ इससे वो तेरे लिए क्या कर सकता है, पूछ। আর আজও এই সিন বলিউডের ভালো সিনের মধ্যে ধরা হয়। अरे प्यार करना कोई खेल नहीं है बच्चों का, तेल निकल जाता है अच्छे अच्छों का। এরপর রেশমা, তাকত, বীর, হিম্মত, হিম্মতবার, বাল ব্রহ্মচারী, জগন্নাথ, স্মাগলার ইত্যাদি ফিল্মে মুকেশ খান্নাকে কাজ করতে দেখা যায়, কিন্তু সবই ফ্লপ ছিল। আর এই সবগুলিতে মুকেশ খান্না একজন সাইড অ্যাক্টর ছিলেন। 1997-তে ওনার সেই ফিল্মটি রিলিজ হয় যেটি ক্যারিয়ারের প্রথম সাইন করেছিলেন। এটি 1980-র সময় সাইন করেছিলেন। 1982-তে ছবিটি তৈরি হয়েছিল কিন্তু ডাইরেক্টরের মৃত্যুর জন্য ঝুলেছিল। 1982-তে রিলিজ হওয়ার ছিল কিন্তু হতে পারেনি। পরে 1997-তে 17 বছর পর সেই ছবিটি রিলিজ করা হয়। যদি তার এই প্রথম ছবিটি সেই সময় রিলিজ করা হতো, যদি মুকেশ খান্নার দ্বারা ডেবিউ হতো, তবে তার ক্যারিয়ারের চিত্রটা অন্যরকম হতো। वो कमाएगी और हम खाएंगे। আর ওনার হিরো হবার স্বপ্ন হয়তো সত্যি হতো, কিন্তু এত বছর পর ছবিটি রিলিজ হওয়ায় লোকজন তেমন সেটি দেখতে উৎসুক হয়নি আর ছবিটি খুব খারাপভাবে ফ্লপ হয়। আর ঠিক এই সময়ই মুকেশ খান্নার মাথায় শক্তিমানের জন্ম নেয়, তার সাথে সাথে শক্তিমানের ড্রেসও। मे भी ये ड्रेस बोलो, ये कैरेक्टर बोलो, ये मेरे अंदर से निकला है। क्या बात कर रहे हैं? যখন মুকেশ খান্না দূরদর্শনের সাথে শক্তিমান সিরিয়াল বানানোর আইডিয়া নিয়ে কথা বলেন, প্রথমে দূরদর্শন মানা করে দেন। এরপর মুকেশ খান্না কাহিনীতে কিছু পরিবর্তন করে আবার দূরদর্শনের সাথে যোগাযোগ করেন। দূরদর্শন রাজি হন, কিন্তু মুকেশ খান্নার কাছে সেই সময় তেমন টাকা ছিল না। তবুও তিনি ধার করে শক্তিমান সিরিয়াল শুরু করেন। আর এভাবেই ভারত তার প্রথম সুপার হিরো পেল আর বাচ্চাদের মুখে শোনা যেতে লাগলো। ধীরে শক্তিমান এমন সুপারহিট হতে লাগলো যা কিনা টিভিকে কব্জা করে নিল। আর 90-এর সেই দশকের এমন কেউ নেই যে কিনা শক্তিমান দেখেনি আর শক্তিমান এর ফ্যান হয়নি। বিকাল হতে হতে পাড়াতল্লুকে কোনো বাচ্চা কিশোর খুঁজে পাওয়া যেত না। যখনই টিভিতে শোনা যেত তখন যেন বাচ্চারা টিভির দিকে চুম্বকের টানের মতো আকর্ষিত হয়ে চলে আসতো। সেই সময় শক্তিমান নিয়ে ক্রেজ এতই ছিল যে রবিবার দিনটি ছুটির দিন হিসাবে নয়, শক্তিমানের দিন হিসাবে আনা যেত। আর শক্তিমান পুরো অ্যাড মার্কেট কবজা করে নিয়েছিল। প্রত্যেক ব্র্যান্ড, প্রত্যেক জিনিসে শক্তিমান ছিল। আজও সেই দিনগুলি মনে করে অনেকে নস্টালজিক হয়ে পড়ে।
ভীষ্ম পিতামহ এরপর এই দ্বিতীয়বার, যার জন্য মুকেশ খান্না শুধু ভারতবর্ষে নয় পুরো দুনিয়াতে পরিচিতি পান। আবার তিনি শক্তিমান চরিত্রে এত বেশি ঢুকে পড়েন যে কিনা নিজেকে শক্তিমান ভাবতে শুরু করেন। কিন্তু ধীরে ধীরে শক্তিমানের সাইড এফেক্ট দেখা দিতে থাকে আর দেশ জুড়ে দুর্ঘটনা হতে থাকে। একসময় বাচ্চারা শক্তিমানকে এত সিরিয়াস নিতে থাকেন, এইভাবে ছাদ থেকে লাফ দিতে থাকে যেন শক্তিমান এসে তাদের রক্ষা করবে। বাচ্চারা নিজেকে শক্তিমান ভেবে নিজেকে বিপদে ফেলতে থাকে। তারা ছাদের ওপর থেকে ওড়ার চেষ্টা করতে থাকে। দেশ জুড়ে এই ঘটনা সেই সময় এত হতে থাকে যে খবরের হেডলাইন এমন ছিল, শক্তিমান বাচ্চাদের রক্ষক হলো ভক্ষক। শক্তিমান হওয়ার চক্করে বাচ্চাদের পা ভাঙলো। আর যখন এসব খুব বেশি হতে লাগলো তখন শক্তিমান বন্ধ করতে চাপ বাড়তে থাকলো। শেষে কিলবিশকে মারার আগেই শক্তিমান বন্ধ করতে হলো। এইভাবে 1997 শুরু করা শক্তিমান 2005 বন্ধ করতে হলো। मैं तुम्हारी सारी शक्तियां छीन कर तुम्हें ऐसी जगह पहुंचा दूंगा जहां से तुम वापस नहीं आ पाओगे। কিছুদিন পর শক্তিমানের ওপর সিরিজ আসছে, যার নাম ছিল শক্তিমান দ্য অ্যানিমেটেড সিরিজ। আর তারপর একটি ফিল্ম আসে, हमारा হিরো শক্তিমান। শক্তিমান ছাড়াও চন্দ্রকান্তা, মহাভারত কথা, মহাযোদ্ধা, প্যার কা দর্দ হ্যায়, মিঠা মিঠা প্যারা প্যারা, সৌতেলা ইত্যাদি সিরিয়ালে মুকেশ খান্না কাজ করেন। কিন্তু অন্য চরিত্র আরও তাকে তেমন বিশেষ পরিচিতি দিতে পারেনি। এই সময় মুকেশ খান্না সুপারহিরো নিয়ে আরেকটি প্রয়োগ করেন, বাজারে আরেকটি সুপারহিরো নিয়ে আসেন। আর্যমান ব্রহ্মাণ্ড কা যোদ্ধা, এটিও প্রায় অনেকাংশে শক্তিমানের মতোই ছিল। মুকেশ খান্না আরেকবার সুপারহিরো হওয়ার চেষ্টা করেন। करूंगा नाश ब्रह्मांड में अधर्म का, ब्रह्मांड का महान योद्धा। কিন্তু জনগণ তেমন এটি পছন্দ করেনি। কিছুদিন পর সিরিয়ালটি বন্ধ করতে হয়। এরপর মুকেশ খান্না আরও অনেক ফিল্মে কাজ করেন, যেমন অগ্নি মোর্চা, জাজ মুসলিম, নজর, কিমত, জালসাজ, জিন্দগি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, खौफ, हेराफेरी, सेंसर, एक और जंग, प्लान, द फिल्म, चल चले, बारूद, अक्कर बक्कर बॉम्बे बूम, टाबरिया। 2014 गारंटी, 2016 स्वदेश की खातिर, 2018 मुझे भी ये दुनिया देखनी है ইত্যাদি ফিল্মে তিনি কাজ করেছেন। এইভাবে মুকেশ খান্না কখনো কাজ ছাড়েননি আর ছোট বড় সব চরিত্রে কাজ করে যান। কিন্তু 2018 সালের পর তিনি মনে করেন ফিল্মে ডিজাস্টার হওয়ার চেয়ে নিজের ইউটিউব চ্যানেল খুলে নেওয়া ঠিক হবে, কারণ এখানে তো ফিল্মের চেয়ে বেশি ক্রিয়েটাররা আছে। সেজন্য তিনি নিজের ইউটিউব চ্যানেলের দিকে ধ্যান দেন আর বলতে থাকেন, भीष्म पितामह को भी मैंने बनाया है, मेरा शरीर, मेरी आंखें, मेरी এই বয়সে যখন তার আর বানানোর কিছু নেই তখন তিনি নিজস্ব ভীষ্ম পিতামহ ও শক্তিমান চরিত্রের বাসি কাহিনী ইউটিউবে শোনাতে থাকেন আর লোকজনকে পুরানো গল্প শোনাতে থাকেন। मुकेश खन्ना जब भी अपने घर से बाहर निकलता है तो वो अपना बीपी चेक करके निकलता है। बीपी का मतलब भीष्म पितामह, मतलब वो चेक करता है कि आज उसके अंदर कितना भीष्म पितामह है। একটা সময় পর তিনি এমন এমন কাণ্ড করতে থাকেন আর এমন এমন বয়ান দিতে থাকেন যে লোকজন তাকে লেজেন্ডারি থেকে মূর্খ বলতে থাকে। জনগণ তাকে অ্যারোগেন্ট আর শক্তিমান ইমেজ কোণঠাসা বলতে থাকে। তার বয়ান ইউটিউব ট্রোল হতে থাকে আর তিনি লাগাতার কন্ট্রোভার্সিতে ফেসে যাচ্ছিলেন। এরপরে শুরু হয় শক্তিমান নিয়ে গল্প। और मैंने ओपनली कहा था कि ना शाहरुख, ना अजय देवगन, ना अक्षय, ना टाइगर श्रॉफ कैन बिकम शक्तिमान, बिकॉज जो फेस चाहिए शक्तिमान का वो इनमें से किसी के पास नहीं। প্রত্যেক দুদিন পর পর তিনি শক্তিমান নিয়ে ভিডিও ছাড়তে থাকেন। এই হিরো শক্তিমান হতে পারবে, এই হিরো শক্তিমান হতে পারবে না, একে শক্তিমান কেন বানানো যাবে না, এইসব থেকে লোকেরা বিরক্ত হতে থাকে। আর মুকেশ খান্না দিবারাত্র বলতে থাকে শক্তিমান রিটার্ন নিয়ে আসবেন, এটা করব ওটা করব। তারপর লোকজন বলতে থাকে। আর হঠাৎ একদিন তিনি ভক্তদের এটা দেখালেন। अंग अंग कट गए मगर ना आँच वतन पर आने दी। তবে যাই হোক, ফাইনালি 20 বছর পর জনগণের মনে আশা জেগেছে, শক্তিমান রিটার্ন আসছে। আর জনগণ তো খুব খুশি, মানে খুশি তো मजाक था। হ্যাঁ, খুব খুশি। মুকেশ খান্না আজ পর্যন্ত তার ভীষ্ম পিতামহ আর শক্তিমান চরিত্র থেকে বার হতে পারেননি। আজ পর্যন্ত ভীষ্ম পিতামহ আর শক্তিমান চরিত্রে আটকে আছেন।
এই ছিল গরিবের অমিতাভ বচ্চন, বড়দের ভীষ্ম পিতামহ আর বাচ্চাদের শক্তিমান এর কাহিনী। मैं आपका स्वागत करूं कि आप मेरा स्वागत करेंगे? अरे एक सेकंड रुक जाओ, क्यों बोलते हैं आप लोग कितने भी सीनियर हो, जस्ट कीप क्वाइट। सॉरी शक्तिमान। তবে ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে লেটেস্ট আপডেট হিসাবে শক্তিমান চরিত্রের জন্য আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে কি হেনরি ক্যাভিল শক্তিমান হতে পারেন? শুনতে অবাক লাগলেও শক্তিমান রিটার্নস ফিল্মটি পার্টনার সনি চাইলে এটা করতে পারে। মজার ব্যাপার হলো হেনরি ক্যাভিল অলরেডি এইরকম কাজ করেছেন অ্যাজ সুপারম্যান হিসাবে। কেউ মানুক আর না মানুক, শক্তিমান কিন্তু সুপারম্যানের ইন্ডিয়ান ভার্সন, যেটা 97-এ মুকেশ খান্না নিয়ে এসেছিলেন। হেনরি ক্যাভিলের ফেস স্ট্রাকচার শক্তিমানের জন্য একদম পারফেক্ট আছে, শুধু ল্যাঙ্গুয়েজের সমস্যা হবে, যেটা ডাবিং করে সমাধান করা যেতে পারে। বর্তমানে হেনরি ক্যাভিল একটি মুভি করতে ফি নেয় $3 থেকে $4 মিলিয়ন, মানে 25 থেকে 30 কোটি টাকা। তবে এক্ষেত্রে 50 কোটি রণবীর সিং বা টাইগার শ্রফকে দেওয়ার চেয়ে হেনরি ক্যাভিলকে 25 কোটি দিয়ে করানো ঠিক হবে, কারণ হেনরি থাকলে শক্তিমান ইন্টারন্যাশনাল অডিয়েন্স পেয়ে যাবে। এর পাশাপাশি হালে পুষ্পা বা আল্লু অর্জুনের নামও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে বন্ধুরা, আপনারা কাকে শক্তিমান রূপে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।